আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম শালুক ফুলের লাজ নেই। লিখেছেন রাজিয়া রহমান। পর্ব সংখ্যা 17 থেকে 20 পর্যন্ত, সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। আজান হতেই ধ্রুবর চোখ খুলে গেল আপনাতেই। ঘণ্টাখানেক ঘুমিয়েছে সে। বাহিরে এখনো অন্ধকার, পাখিদের ডাক শোনা যাচ্ছে। শালুক ধ্রুবকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ধ্রুবর ডান হাতের উপর মাথা রেখে এক পা ধ্রুবর গায়ের উপর তুলে দিয়ে ঘুমাচ্ছে শালুক। একটা হাত ধ্রুবর গলা পেঁচিয়ে ধরে আছে। শালুকের হাত নিয়ে হাতের উল্টো পিঠ ধ্রুব আলতো করে একটা চুমু খেলো। তারপর কি মনে করে নিজের ফোনটা নিয়ে একটা ছবি তুললো। ঘুমন্ত শালুকের গালে দুটো ব্রণ লাল হয়ে আছে। কি যে ভীষণ সুন্দর লাগছে এই ব্রণ দুটো ধ্রুবর কাছে। ভালোবাসা বুঝি এরকমই হয়? ভালোবাসার মানুষের সবকিছুই বুঝি মানুষের ভাল লাগে? উত্তর পায় না ধ্রুব। আলগোছে শালুকের হাত পা সরিয়ে ধ্রুব উঠে গেল। শালুকের গায়ের ওড়নাটা ঘুমের ঘরে শালুক সরিয়ে রেখেছে পায়ের পাশে। ওড়না দিয়ে শালুকের গায়ে জড়িয়ে দিল ধ্রুব, যাতে ঘুম থেকে উঠে শালুক বিব্রত না হয়। গায়ে ওড়না না পেলে অজু করে এসে শালুককে ডাকলো। শালুকের ঘুম ভীষণ ভারী, ধ্রুব জানে। চুলে হাত বুলিয়ে দিতে দিতে ধ্রুব আস্তে আস্তে ডাকতে লাগলো শালুককে। 15-20 মিনিট ধরে তপস্যার পর অবশেষে শালুক চোখ খুলে তাকালো। ধ্রুবকে পাশে দেখে চমকে উঠল শালুক। ধ্রুব এখানে কেন? ওর রুমে কিভাবে এলো ধ্রুব? তাড়াতাড়ি নিজের ওড়না ঠিক করতে গিয়ে দেখে ওড়না গায়েই আছে ঠিকঠাক। স্বস্তি পেল শালুক। তারপর হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন? আমার রুমে কিভাবে এলেন? শুনে ধ্রুব হাসলো। তারপর বলল, আপনার রাজ্যের এক নিরীহ প্রজা আমি। আপনার ঘুম ভাঙাতে এসেছি মহারানী সুলতানা শালুক। আর হ্যাঁ, আপনি হয়তো ভুলে গেছেন, এটা আপনার পিতার প্রাসাদ নয়, এটা শুধু আপনার রাজ্য। এখানে আমি আপনার নিয়োগ দেওয়া এক প্রজা। এই রাজ্যের অধিবাসী শুধু আপনি আর আমি। শালুকের কয়েক মুহূর্ত লাগলো ব্যাপারটা বুঝতে। তারপর হঠাৎ করেই মনে হলো তারা এখন ঢাকায় আছে। এটা তাদের নতুন ভাষা। ভাবতেই শালুকের মন খারাপ হয়ে গেল। বুকের ভেতর কেমন চিনচিনে ব্যথা শুরু হলো। আর বুঝি দেখা হবে না কারো সাথে। শালুককে অজু করে আসতে বলল ধ্রুব। গামছা দিয়ে ফ্লোর ফ্লোর মুছে নিয়ে নামাজে দাঁড়ালো। শালুককে পাশে নিয়ে নামাজ শেষ করে শালুকের ডান হাতটা টেনে নিয়ে বলল, জীবনের সেরা প্রাপ্তি আমি পেয়ে গেছি শালুক। আল্লাহর কাছে এটুকু চাইবো, আজীবন যেন দুজন একসাথে থাকতে পারি। শালুকের মন খারাপ হলো। ধ্রুব কি তাহলে তার কেশবতীকে ভুলে গেছে শালুককে বিয়ে করে? আহারে, সে মেয়েটা নিশ্চয়ই শালুককে অনেক গালাগাল দিচ্ছে, যেমন করে শালুক একসময় আশাকে দিয়েছিল। মনে মনে শালুক বলল, কেশবতী মেয়ে, তুমি আমাকে মাফ করে দিও। আমি চাইনি এভাবে তোমার ভালোবাসা কেড়ে নিতে। অন্ধকার কেটে বাহিরে আলো ফুটতে শুরু করেছে। সেই সাথে বেড়ে গেছে পাখিদের কলকাকলি। বাহিরের কামিনী গাছে অসংখ্য পাখি বসে কিচিরমিচির শব্দ তুলেছে। শালুককে দরজা বন্ধ করতে বলে ধ্রুব বের হলো নাস্তা কিনে আনার জন্য। যাবার আগে ভালো করে বলে গেল, আমার গলার শব্দ না পাওয়া পর্যন্ত দরজা খুলবি না। এই পিপ হোল দিয়ে তাকিয়ে দেখবি আগে কে এসেছে। আমি ছাড়া অন্য কেউ এলে কিছুতেই দরজা খুলবি না। বাহিরের মানুষটা মরে গেলে মরে যাবে, তুই খবরদার দরজা খুলবি না কারোর জন্য। একা বাসায় থাকলে। এটা আমাদের গ্রাম নয় শালুক, এটা ঢাকা শহর। এই শহরের লোকেদের ভালো মানুষই মুখোশের আড়ালে অন্য চেহারা লুকিয়ে থাকে। কার মনে কি আছে তা কেউ জানে না। সাবধান থাকবি কিন্তু তুই। শালুক কিছুক্ষণ তাকিয়ে রইল ধ্রুবর দিকে, তারপর বলল, এমনভাবে সব উপদেশ দিয়ে যাচ্ছ যেন তুমি বিদেশে চলে যাচ্ছ আমাকে বাসায় রেখে। ধ্রুব মুচকি হেসে বলল, আমার জায়গায় তুই থাকলে বুঝতি নিজের প্রাণটা এভাবে কোনো অচেনা জায়গায় একা রেখে যাওয়ার কতটা যন্ত্রণার। তুই দেখছিস আমি এই বাসায় শালুককে রেখে যাচ্ছি, আর আমি দেখছি আমার প্রাণ পাখি রেখে যাচ্ছি। শালুক নাক ফুলিয়ে বলল, সাতার মাথা, কি বলছো তুমি এসব? তোমার কথার কিছুই আমার মাথায় ঢুকছে না। ধ্রুব হেসে বলল, না ঢুকলেই ভালো। যা, আমি আসছি নাস্তা নিয়ে, কিছুক্ষণ পর বের হবো তোকে নিয়ে সব কেনাকাটা করার জন্য। শালুক দরজা বন্ধ করে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ওপাশের বারান্দায় তাকিয়ে দেখলো একটা লুঙ্গি, একটা সালোয়ার কামিজ, বাচ্চাদের জামা কাপড় কাঁথা দেওয়া। রাতের বৃষ্টিতে সব ভিজে চুইয়ে চুইয়ে পানি পড়ছে। নিশ্চয়ই ওখানে কোনো বাচ্চার আম্মু আব্বু থাকে। শালুকের নিধির কথা মনে পড়ে গেল। ভেজা মাটির ঘ্রাণ আসছে নিচ থেকে। সামনের রাস্তায় লোকজন হাঁটছে, একটা দুইটা রিক্সা আসা যাওয়া করছে। শালুকের ভীষণ অবাক লাগছে এসব দেখে। এই শহরের জীবন শালুকের কাছে একেবারে অজানা ছিল। এর আগে কখনো শালুক শহরে আসেনি। যাই দেখছে নতুন লাগছে তার। ব্যাগ কাঁধে নিয়ে ছেলেমেয়েরা যাচ্ছে। শালুক অবাক হলো, এত সকালে এরা পড়তে যাচ্ছে? ছে ছে ছে। শালুকের মন বিষিয়ে গেল।
কি দরকার এত ভোরে পড়তে যাবার? এই সময় কোথায় বাসায় বসে আরাম করবে তা না, এরা পড়তে যাচ্ছে। বাড়িতে থাকলে শালুক এখন চা খেত, দাদির রুমে গিয়ে গল্প করত, শাপলার সাথে মারামারি করত, ধরে বেঁধেও কেউ পড়তে বসাতে পারতো না। এখানে শালুক ভীষণ একা, কান্না পাচ্ছে শালুকের খুব। লজ্জায় ধ্রুবর সামনে কান্না করে না, বাড়ির কথা মনে করে, কিন্তু প্রতিনিয়ত বুকের ভেতর জ্বলে পুড়ে ছাই হয়ে যায় শালুকের। আর বুঝি নয়না আপার মেয়েটা শালুকে টাতুক বলে ডাকবে না? মতির মা আর তার মতির বাপের বিয়ের সেই পুরনো গল্প বারবার বলে কান ঝালাপালা করে দিবে না? আফিফা আপার শ্বশুর বাড়িতে বুঝি শালুকের আর যাওয়া হবে না? বিয়েতে আফিফা আপা কেমন করে সেজেছে, জহির ভাইয়ের জন্য কান্না করেছে কি, কবুল বলতে কত সময় নিয়েছে? শালুককে যখন কবুল বলতে বলা হলো তখন সে কি করেছে? তখন শালুকের মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে ভারী শব্দ এই কবুল শব্দটা, কোনো মতে মুখ থেকে বের হচ্ছিল না। বুকের ভেতরটা কেমন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল সেই সময়। তবুও শালুককে কবুল বলতে হয়েছে। দাদা এসে শালুকের ডান হাত ধরে কেঁদে দিয়ে বলেছিল, কবুল বল বইন আমার, চুপ কইরা থাকিস না বইন। শালুক দেখেছে তার বাবা মাথা নিচু করে বসে আছে, চাচারা দুজনের চোখ টলমল করছে, মা মুখে আঁচল গুজে দিয়ে কাঁদছে অন্যদিকে ফিরে। কি যন্ত্রণা, কি যন্ত্রণা! শালুক কবুল বলেছে তারপর। আর ধ্রুব একদৃষ্টিতে শালুকের দিকে তাকিয়ে থেকে যন্ত্রের ন্যায় কবুল বলে দিল। কি অসহ্য লাগছে শালুকের এসব মনে পড়তেই। না, এসব আর ভাববে না শালুক, এসব ভাবলেই শালুকের ভীষণ যন্ত্রণা হয়। শালুক এসব মন থেকে সরিয়ে কামিনী গাছের ফুলের দিকে নজর দিল। কি মিষ্টি একটা গ্রান আসছে এই ফুল থেকে, ছোট ছোট থোকা থোকা সাদা ফুলগুলো। ধ্রুব বাসা থেকে বের হয়ে ফোন বের করলো। আগের টিউশনি ছিল, 4টি ছেড়ে দিয়ে বাড়িতে চলে গিয়েছিল তখন। কল দিয়ে নিরাশ হলো ধ্রুব। 3জনই নতুন টিচার রেখেছে, সবাই ধ্রুবকে বলল এই মাসটা অপেক্ষা করতে, তারা নতুন টিচারকে বাদ দিয়ে দিবে মাস শেষ হলে। কিন্তু ধ্রুব তাতে রাজি হলো না। যারা ওদেরকে পড়াচ্ছে তারা নিশ্চয় শখ করে পড়াচ্ছে না, প্রয়োজনের তাগিদেই টিউশনি করছে। ধ্রুব ওদের কাছ থেকে এভাবে টিউশনি ছিনিয়ে নিতে পারবে না, তার বিবেকে বাজছে ব্যাপারটা। শুধু একজন ছাত্রের এখনো টিচার রাখা হয়নি। ধ্রুব এসেছে শুনে স্টুডেন্টের মা ভীষণ খুশি হলো। যদি পারে তবে আজকে থেকেই যেন ধ্রুব পড়াতে যায় বলে অনুরোধ করলো। ধ্রুব জানালো আগামীকাল থেকে পড়াতে আসবে। রাস্তার দুই পাশের দেয়ালে পিলারে নজর বুলাতে বুলাতে গেল ধ্রুব। কয়েকটা বিজ্ঞপ্তিতে কল দিয়ে একটা টিউশনি মোটামুটি ঠিক হয়ে গেল। বিকেল 5টায় গিয়ে কথা বলে কনফার্ম হবে বাকিটা। ধ্রুব হিসেব করলো আগের টিউশনিতে পেত 4,000 টাকা, নতুনটাতে কত পাবে? 3-4 হাজার। এখনো অনেক টাকা লাগবে, মিনিমাম 20-25 হাজার টাকা উপার্জন করতে হবে মাসে, নয়তো শালুককে ভালো রাখা খুব কঠিন হয়ে পড়বে। ধ্রুব আর শালুক একই বাড়িতে জন্ম নিলেও শালুক বড় হয়েছে সোনার চামচ মুখে নিয়ে। কোনোদিন অভাব দেখেনি শালুক, সেখানে ধ্রুব বাবার সাথে দূরত্ব হবার পর থেকেই তো নিজের খরচ নিজে চালানো শুরু করেছে। বাবা চাচা দাদা শত চেষ্টা করে ধ্রুবকে 1 টাকা দিতে পারেনি, ধ্রুব কখনো নেয়নি কারো থেকে। ধ্রুব তো এসব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার অভ্যাস আছে, কিন্তু শালুক তো তা পারবে না। হোটেল থেকে মুরগির গিলা, কলিজা ভুনা, মুগ ডাল আর ভাজি পরোটা পানি নিয়ে ধ্রুব বাসায় গেল। নিচ থেকে দেখতে পেল শালুক বারান্দায় দাঁড়িয়ে আছে। ধ্রুবর মাথা থেকে সব চিন্তা বের হয়ে গেল মুহূর্তেই। এই যে বাসায় ফিরতেই শালুক দরজা খুলে দিবে, এই সুখ কি ধ্রুব লক্ষ কোটি টাকা দিয়েও কিনতে পারতো কখনো? এই মানসিক শান্তির কাছে সবই কষ্ট, পেরেশানি তুচ্ছ হয়ে যাবে। দরকার হলে ধ্রুব সারাদিন পরিশ্রম করবে শালুককে ভালো ভালো রাখার জন্য। বিনিময়ে বাসায় ফিরলেই শালুকের চাঁদমুখ দেখতে পাবে, এটুকু পাওয়ার জন্য সব করতে পারে ধ্রুব। শালুক চুপচাপ হোটেলের প্যাকেটে করে খেতে বসলো। ধ্রুব খাচ্ছে আর শালুকের খাওয়া দেখছে। শালুক মাথা নিচু করে খাচ্ছে বসে বসে। খাওয়া শেষ হতে ধ্রুব জিজ্ঞেস করলো, মন খারাপ শালুক? শালুক জবাব দিতে পারলো না। দু চোখ জুড়ে বর্ষণ শুরু হলো শালুকের। ধ্রুব শালুককে কাছে টেনে নিয়ে একটা হাত ধরলো, তারপর বলল, কান্না করছিস কেন? বাড়িতে যাবি? তাহলে বল, আমি তোকে বাড়িতে দিয়ে আসবো। শালুক মাথা নাড়িয়ে বলল, যে বাড়িতে আমাদের এত বড় আঘাত দেওয়া হয়েছে সে বাড়িতে আমি কখনো যাব না ধ্রুব ভাই। যে বাড়িতে আদনান আছে সে বাড়ির আশেপাশেও আমি যাব না। আমার বুকের ভেতর কেমন করছে ধ্রুব ভাই, আমি সামলাতে পারছি না নিজেকে। ধ্রুব হেসে বলল, সব ঠিক হয়ে যাবে শালুক, সব ব্যথা ধীরে ধীরে কমে যাবে, ক্ষত শুকিয়ে যাবে, প্রথম প্রথম একটু খারাপ লাগবেই, সব ঠিক হয়ে যাবে আবার। এরপর দুজন বের হলো নিউ মার্কেটের উদ্দেশ্যে গৃহস্থলীর যাবতীয় জিনিসপত্র কেনার জন্য। এত বড় মার্কেট, এত লোকজন শালুক এর আগে আর দেখেনি। হতবাক হয়ে শালুক তাকিয়ে দেখতে লাগলো সবকিছু। বাজার বলতে শালুক ভাবতো এলাকার তাদের বাজার যেমন তেমনই বুঝি সব। এসব দেখছে যে না এসব দেখছে যে না, তার ভাবনা ভুল। হরেক রকম জিনিসপত্র এখানে। শালুকের মাথা ঘুরতে লাগলো এসব দেখে। মার্কেট ঘুরে ঘুরে কাঠের একটা খাট,
4টি বালিশ, একটা কোল বালিশ, বিছানার চাদর, হাঁড়ি পাতিল, কড়াই, প্লেট, বাটি, গ্লাস, জগ সহ নিত্য প্রয়োজনীয় গৃহস্থলীর সব কিছু কিনলো। এক ফাঁকে শালুকের জন্য বই খাতা কলম কিনে নিল ধ্রুব। একটা বাটন ফোন কিনলো, নতুন একটা সিম কার্ড কিনলো। চাল ডাল তেল মশলা আলু পেঁয়াজ রসুন মাংস সব কিনে দুজন যখন বাসায় ফিরল তখন 4টে বেজে গেছে। খাট বসিয়ে সেখানে তোষক বিছিয়ে বিছানার চাদর বিছিয়ে দিল ধ্রুব। বাহিরে থেকেই দুজন খেয়ে এসেছিল। ঘড়িতে 4:30 বাজতেই ধ্রুব বের হয়ে গেল নতুন টিউশনিতে। যাবার আগে আবারও শালুককে বলে গেল কোনো মতেই যেন বাসার দরজা না খুলে। শালুক শালুক একা বাসায় বসে কি করবে ভেবে পেল না, তাই কিচেনে গিয়ে হাঁড়ি পাতিল প্লেট বাটি সব কিচেনের ক্যাবিনেটে সাজিয়ে রাখলো। কার্টুন ছিঁড়ে নিচে বিছিয়ে সেখানে আলু পেঁয়াজ রসুন আদা এসব রাখলো। ধ্রুব টিউশনিতে গিয়ে কনফার্ম হয়ে এলো ক্লাস 7-এর দুটো ছেলেকে পড়াতে হবে। বেতন 8,000 টাকা দিবে, সপ্তাহে 4 দিন পড়াবে সন্ধ্যায়। ধ্রুব রাজি হলো। আগেরটা বিকেল 4:30 থেকে 5:30, নতুন টিউশনি 6টা থেকে 7টা। হিসাব করলো ধ্রুব, অ্যাকাউন্টে ছিল 56,000 টাকা। আজকে খরচ হয়েছে প্রায় 16,000 টাকা। বাড়ি ভাড়া অগ্রিম দিতে হয়েছে 15,000 টাকা। আছে আর 25,000 টাকা অ্যাকাউন্টে। দুইটা টিউশনি মিলিয়ে মোট 12,000 টাকা হয়। বাসা ভাড়া যেখানে 15,000 টাকা। তবুও নিরাশ হলো না ধ্রুব। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো, আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবেন। বাসায় ফিরে নিজের ফোনটা ধ্রুব শালুককে দিল। একা বাসায় থাকলে শালুকের মন খারাপ হবে বেশি। তবুও তবুও ফোনে গান শুনে নাটক দেখে কিছুটা সময় কাটাতে পারবে। বাটন ফোনে নিজে সিম কার্ড লাগিয়ে নিল। তারপর গেল কিচেন রুমে রান্না করার জন্য। চাল ডাল আলু মুরগির মাংস মিক্স করে খিচুড়ি রান্না করে নিল ধ্রুব। অবাক হয়ে শালুক জিজ্ঞেস করলো তুমি রান্নাও জানো? ধ্রুব হেসে বলল হ্যাঁ, বিয়ের পর বইয়ের কষ্ট কমানোর জন্য শিখে রেখেছিলাম, এখন কাজে লেগে গেল। না জানলে এখন কেমন বিপদ হতো বলতো। তুই তো রান্না করতে পারতি না, এজন্য সব শিখে রাখা উচিত। কোনো কাজ ছোট নয়, তুচ্ছ নয়। খিচুড়ি খেতে বসে শালুক টের পেল ধ্রুব ভীষণ ভালো রান্না করে। কি সুন্দর ঝরঝরা খিচুড়ি। তৃপ্তি নিয়ে শালুক খাবার খেলো। টোনাটুনির সংসার শুরু হলো এভাবেই। সময় তার আপন গতিতে কেটে যায়। তেমনি কাটছে ধ্রুব আর শালুকের সময়। শালুক আজ 1 সপ্তাহ ধরে বই নিয়ে বসছে। সারাদিন অখণ্ড অবসর তার। এই অবসর শালুকের সহ্য হচ্ছে না, দম বন্ধ লাগছে শালুকের। ধ্রুব সকালে রান্না করে বের হয়ে যায়। রাতে ফিরে ঘন্টায় ঘন্টায় শালুককে কল দিয়ে কি করছে কি লাগবে জিজ্ঞেস করে। ধ্রুবর এরকম আন্তরিকতা শালুককে আরো বিব্রত করে। কেন জানি শালুকের মনে হয় ধ্রুব হয়তো শালুককে একটু একটু ভালোবাসে। আবার পরক্ষণেই মনে হয় যে শালুক ভুল ভাবছে। হতেই তো পারে ধ্রুব এমনিতেই শালুকের কেয়ার করছে, এটা তো ধ্রুবর পুরনো স্বভাব। এসব হাবিজাবি ভাবতে ভাবতে শালুকের মনে পড়লো শালুক একটা কম্পোজিশন পড়তে বসেছে। পড়া বাদ দিয়ে এসব এলোমেলো ভাবনা ভাবছে। ধ্রুব রাতে ফিরলে নিশ্চিত পড়া ধরবে। কেন জানি শালুকের লজ্জা লজ্জা লাগে ধ্রুবকে ঠিকঠাক পড়া দিতে না পারলে। অথচ আগে এরকম লাগতো না। একটা ঘটনাকে কেন্দ্র করে মন মানসিকতাও এভাবে বদলে যাবে তা কি শালুক কখনো ভেবেছে? ধ্রুব একটা বড় শপে সেলসম্যানের চাকরি নিল মাসিক 14,000 টাকা বেতনে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। 4টার সময় বের হয়ে টিউশন নিতে যায়। 7টায় টিউশনি শেষ করে বাসায় ফিরতে ফিরতে ধ্রুবর রাত 8:30 বাজে। রাতে এসে রাতের রান্না করে নেয়। শালুক লজ্জিত হয়ে বসে রইল বিছানার উপর। মেয়ে হয়েও সে কিছুই করতে পারছে না, অথচ ধ্রুব সব কাজ করছে। ব্যাপারটা শালুককে যথেষ্ট লজ্জিত করছে। অথচ ধ্রুবর দিকে তাকালে মনে হয় তার কোনো ক্লান্তি নেই, কেমন যেন স্বতঃস্ফূর্ত থাকে ধ্রুব। আজ রাতে ফেরার সময় শালুকের জন্য ছোট ছোট কতগুলো হেয়ার ব্যান্ড ক্লিপ, পাঞ্চ ক্লিপ, হেয়ার প্যাক, তেল নিয়ে এলো ধ্রুব। শালুক আজকে ধ্রুবর বাসায় ফেরার আগেই পেঁয়াজ মরিচ কেটে রেখেছিল যাতে ধ্রুব কাজ কিছুটা সহজ হয়। ধ্রুব কিচেনের বাটির মধ্যে এসব কেটে রাখা দেখে মুচকি হাসলো। তারপর শালুককে কাছে এসে বলল এসব ছোটোখাটো কাজ আমি অনায়াসেই করতে পারি শালুক। আর কখনো তুই এসব কাজ করতে যাবি না। বিশেষ করে বাসায় যখন আমি থাকবো না সেই মুহূর্তে ভুল করেও তুই দাবটি ছুরি আগুন এসবের ধারে কাছেও যাবি না। আমি কোনো রিস্ক নিতে চাই না তোকে নিয়ে। খবরদার শালুক, আজকে নিষেধ করে দিয়েছি আমি। শালুকের ভীষণ অভিমান হলো, গাল ফুলিয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর বলল আমার খুব খারাপ লাগে, আমি মেয়ে হয়েও কিছু জানি না রান্নার, অথচ তুমি ছেলে হয়ে সব কিছু রান্না করছো। ধ্রুব মাছ তেলে ভাজতে দিয়ে চুলার আঁচ কমিয়ে দিল। শালুকের পাশে এসে বসলো। সংবিধানে কি লেখা আছে নাকি যে রান্না শুধু মেয়েদের
সংবিধানে কি লেখা আছে নাকি যে রান্না শুধু মেয়েদের কাজ, এটা শুধু মেয়েরাই করবে? ছেলেদের জন্য কি কোনো নিষেধাজ্ঞা আছে নাকি? কাজের মধ্যে ছেলে মেয়ে নিয়ে কোনো ভেদাভেদ নেই। আসলে আমাদের সমাজের সিস্টেম হচ্ছে এরকম। যেহেতু আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, তাই পুরুষরা মহিলাদের মাথায় এই ধারণা সেট করে দিয়েছে যে ঘরের কাজ, রান্নাবান্না, বাচ্চা সামলানো, এসব কাজ নারীর। পুরুষ টাকা উপার্জন করছে সেহেতু নারীদের থাকতে হয় পুরুষের ইচ্ছে মতো, তারা যেভাবে চালাবে নারী সেভাবেই চলবে। অনেক পুরুষ আছে শালুক, যারা শুধু অফিসটাই করে, তারপর বাসায় এসে হম্বিতম্বি শুরু করে দেয়। এক গ্লাস পানি ঢেলে খাবে, তাও তার সম্মানে বাদে। স্ত্রী রান্না করছে, হয়তো সেখান থেকে ডেকে নিয়ে এসে বলবে, আমাকে এক গ্লাস পানি দাও। অথচ তার স্ত্রী যে সারাদিন দুদণ্ড বিশ্রাম নিতে পারেনি, এটা তার মাথায় নেই। সেই এক পুরনো প্রশ্ন, সে তো সারাদিন বাড়িতেই থাকে, কি কাজ করে? তেমনি এখন নারীরাও আধুনিক হচ্ছে, পুরুষের দাসত্ব তারা মানতে চায় না, কেউ কাউকে স্পেস দিতে চায় না। স্বামী স্ত্রী সম্পর্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর আর মধুর সম্পর্ক। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে কি সুন্দর ব্যবহার করতেন শালুক। তার সেই আদর্শ যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারতাম, তবে দেশে বিবাহ বিচ্ছেদ এত বেড়ে যেত না। প্রথম কথা হচ্ছে দুজনের সমস্যা অসুবিধা বুঝতে হবে, একে অন্যের প্রতি সদয় হতে হবে। সে আমার স্ত্রী, স্বামী, শুধু এটা না ভেবে যেদিন আমরা ভাবতে পারবো সে আমার অর্ধাঙ্গিনী, আমরা দুই দেহ এক প্রাণ, তার ব্যথা মানে আমার ব্যথা, তার কষ্টও আমার কষ্ট, সেদিন তার দাম্পত্য জীবনে অশান্তি আসবে না। তাকে অন্য আলাদা কেউ না ভেবে নিজের দেহের অংশ ভাবতে হয়। এই যে এখন তুই আমার দেহের একটা অবিচ্ছেদ্য অংশ, তোকে একা বাসায় রেখে যাই আমি, মনটা এখানেই পড়ে থাকে। তুই এখানে অনেক ছোট, সংসার সামলানোর মতো বয়স জ্ঞান কোনোটাই তোর হয়নি। একা বাসায় কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, তবে কে দেখবে তোকে? তোকে এখন এসব কাজ নিয়ে ভাবতে হবে না। একান্তই যদি কাজ করতে ইচ্ছে করে, তবে সেটা শুক্রবারে আমি যখন বাসায় থাকবো। এখন তোর কাজ হচ্ছে পড়াশোনা করা, নয়তো আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাব শালুক। তুই যদি ভালো রেজাল্ট করতে না পারিস, নিজেকে ব্যর্থ মনে হবে। শালুক চুপ করে রইল। ধ্রুব দৌড়ে গেল রান্নাঘরের দিকে, মাছ পুড়ে যাবে বলে। ধ্রুব চলে যেতে শালুক মুচকি হাসলো। বিবাহ নামক বন্ধনটির এত শক্তি তা শালুক আগে জানতো না। ধ্রুবর মতো মানুষকেও কেমন আবেগী করে দেয়। যাকে বিয়ের আগে শালুক লৌহমানব ভাবতো, তারও একটা কোমল মন আছে। ভাবলেই চমকে ওঠে শালুক। সারা শরীর মন জুড়ে এক ভালো লাগার আবেশ কাজ করে। শালুক নিজের পড়া শেষ করে রাখলো। ধ্রুব মাছ ভাজলো, ডাল রান্না করে সব প্লেটে বাটিতে করে বেড়ে নিয়ে এলো। দুজন মিলে খাওয়া শেষ করে ধ্রুব শালুকের পড়া ধরলো। শালুকের পড়ায় উন্নতি হচ্ছে বুঝতে পেরে ধ্রুবর ভীষণ ভালো লাগলো। পড়া শেষ হতে ধ্রুব তেল নিয়ে শালুকের চুল বেঁধে দিল, বেনি করে দিল দুটো। শালুকের তখন ভীষণ করে বড় চাচি মেজো চাচির কথা মনে পড়লো। ঢাকায় আসার পর শালুক একদিনও চুলে চিরুনি লাগায়নি। আগে থেকেই অভ্যাস না থাকায় চুল বাঁধার ব্যাপার, চুলে তেল দেওয়ার ব্যাপার শালুকের বিরক্ত লাগে। রাতে শুতে গিয়ে ধ্রুবর মনে হলো বাসায় একটা ফ্রিজ লাগবে, শালুকের জন্য একটা পড়ার টেবিল লাগবে, একটা ড্রেসিং টেবিল লাগবে, একটা ওয়ারড্রপ লাগবে। 22,000 টাকা মাসিক ইনকাম যেখানে, সেখানে নিজেদের সংসার খরচ ভাষা ভাড়া মিলিয়ে হয়ে যায় কোনো মতে। বাকিটা কিভাবে করবে ধ্রুব? শালুকের নিশ্চয়ই ভীষণ অসুবিধা হয়। একটা ফ্রিজ হলে গরম লাগলে শালুক ঠান্ডা পানি খেতে পারতো, মাছ মাংস ফ্রিজে রাখতে পারতো। এখন যা না হয় তার রাখার জায়গা নেই, চুলায় জাল করে রাখতে হয়। শালুকের জামা কাপড় সব শপিং ব্যাগে গুছিয়ে রাখে। শালুক কিছুক্ষণ চুপ করে শুয়ে থেকে ধ্রুবকে বলল, আপনি দুটো প্যান্ট কিনছেন না কেন? প্রতিদিন একটা জিন্স প্যান্ট পরেই বাহিরে বের হয়ে যান। ধ্রুব হাসলো। প্রতিদিন প্যান্ট পরতে গেলে ধ্রুবর নিজেরও মনে হয় আরেকটা প্যান্ট দরকার, কিন্তু তারপর আর কেনা হয় না। নানা দিক ভেবে নিজের জন্য কিছু কিনতেও খারাপ লাগে, মনে হয় অযথাই টাকা নষ্ট করছে। শালুক কড়া গলায় বলল, কাল যদি নতুন প্যান্ট ছাড়া বাসায় ফিরেন, তবে মনে রাখবেন আমি আপনার এই প্যান্টও কেটে কুচি কুচি করে দিব, লুঙ্গি পরে বের হবেন আপনি। ধ্রুবর ভীষণ ভালো লাগলো তার জন্য শালুকের এই তৎপরতা দেখে। শালুক ঘুমিয়ে পড়লো খুব দ্রুত। শালুক ঘুমালে ধ্রুব শালুকের একটা হাত টেনে নিজের বুকের উপর চেপে ধরে ফিসফিস করে বলল, কবে তোকে বলতে পারবো তুই আমার কেশবতী, আমার বোকা ফুল, আমার ভালোবাসা তুই, যাকে সবসময় সবার কাছ থেকে, বিশেষ করে আদনান ভাইয়ের হাত থেকে রক্ষা করতে চেয়েছি। কেউ জানে না, শুধু আমি জানি তোকে কত যত্নে আদনান ভাইয়ের নাগাল থেকে দূরে সরিয়ে রেখেছি, শুধুমাত্র আদনান ভাইয়ের কুনজর তোর উপর পড়বে বলে। হল হল বন্ধ না হওয়া সত্ত্বেও আমি বাড়িতে ছুটে গেছি। আদনান ভাই যেদিন দেশে এসেছে তার পরদিন। আমি তো জানি আদনান ভাইয়ের যে গাছেরও খাবার তলারও কুড়াবার স্বভাব।
আদনান ভাইয়ের যে গাছেরও খাবে তলারও কুড়াবে স্বভাব, সে তো স্কুল লাইফ থেকেই এরকম ছিল। তোর মনে আছে শালুক, আমি কিন্তু বাড়ি ছেড়েছি আদনান ভাই বিদেশ যাবার দুদিন পর। তা না হলে আমিও বাড়িতে থাকতাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতাম, যাতে করে তোকে চোখে চোখে রাখতে পারি। তুই শুধু আমার শালুক। ঘাপটি মেরে ঘুমের ভান করে শুয়ে থেকে শালুক সবটা শুনলো। তারপর শুনতেই শালুকের সারা শরীর যেন কেঁপে উঠলো কেমন করে। তারা তার মানে ধ্রুববাই তাকে ভালোবাসতো সেই ছোটবেলা থেকেই। ধ্রুববাই তাকে ভালোবাসে অথচ শালুক বুঝতেও পারেনি। আর ধ্রুববাই সে নিজেও খুব সুন্দর করে লুকিয়ে গেছে এই ব্যাপারটা শালুকের থেকে। শালুকের কেমন উসখুস লাগতে লাগলো। নিজের দোকানকে অবিশ্বাস হলো কিছু সময়ের জন্য। হয়তো সে ভুল শুনেছে এসব। ধ্রুব টের পেল শালুক জেগে আছে এবং সবটা শুনে এখন স্থির থাকতে পারছে না। ধ্রুবর কিছুটা লজ্জা লাগলো। তারপর নিজেকে সামলে নিয়ে মৃদুস্বরে বলল, শালুক। বোকার মতো শালুকও হ্যাঁ বলে দিল। তারপর হ্যাঁ বলেই শালুক বুঝতে পারলো সে ভুল করে ফেলেছে। ধ্রুব এখন জেনে গেছে শালুক যে জেগে আছে। ধ্রুব হেসে বলল, আমি তোকে ভীষণ ভালোবাসি শালুক। আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা তুই শালুক। কত কষ্টে নিজের ভালোবাসা, ভালো লাগা, আবেগ সবটা আমি লুকিয়ে রেখেছি তোর কাছ থেকে। আমার ভীষণ কষ্ট হতো লুকিয়ে রাখতে, তবু উপায় ছিল না। তুই কোনোভাবে আমাকে প্রত্যাখ্যান করে দিস। যদি এই ভয়ে কখনো তোকে বুঝতে দেইনি। বুকের ভেতর ভালোবাসার এক ঘূর্ণিঝড় আমি সযত্নে চাপা দিয়ে রেখেছি। শালুক কথা বলতে পারলো না। সব কেমন অবিশ্বাস্য লাগছে। ধ্রুব শালুকের হাত ছাড়লো না। দুজন ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শালুক লজ্জায় ধ্রুবর দিকে তাকাতে পারছে না। না চাইতেই মাথা নিচু হয়ে যাচ্ছে শালুকের। কেমন যেন ভয়ও লাগছে। সে দ্রুত ধ্রুবর কাছে বলে দিয়েছিল সে যে আদনানকে ভালোবাসে। ধ্রুব কি এখন সেটা ধরে রেখেছে মনে? ধ্রুব তাকে বুঝিয়ে বলার পর যে শালুক নিজের ভুল বুঝতে পেরেছে, এক মুহূর্তের জন্য তার মনে আদনানের চিন্তা আসেনি। সব অনুভূতি ফিকে হয়ে গেছে তা তো ধ্রুব জানে না। ধ্রুবর একটু মন খারাপ হলেই যে শালুক অস্থির হয়ে যেত তা কি ধ্রুব জানে? সকালে উঠেই ধ্রুব রান্না বসিয়ে দেয়। সকালে আর নাস্তা বানানোর সময় হয় না প্রতিদিন। বেশিরভাগ সময় ভাত খেয়ে নেয় দুজনেই। আজও ধ্রুব চুলায় রান্না বসিয়ে শালুকের পাশে এসে বসলো। তারপর বলল, আয় তোর চুলে হেয়ার প্যাক লাগিয়ে দেই। চুল বড় হতে হবে তো তোর। শালুক মাথা নিচু করে বসে রইল। ধ্রুব আপনাতেই বলতে লাগলো, শালুক তুই কি জানিস, তুই যে ভীষণ বোকা একটা মেয়ে। কোনটা ভালোবাসা আর কোনটা মোহ তা নিয়েই বুঝতে পারিসনি। তুই হয়তো ভয় পাচ্ছিস আমার কাছে আদনান ভাইয়ের ব্যাপারটা বলে দেওয়াতে। আমি বলছি বিশ্বাস কর, আমি তো জানি তুই যে আদনান ভাইয়ের প্রেমে পড়িসনি। আসলে তোর মনে আদনান ভাইয়ের জন্য কোনো ভালোবাসা জন্ম নেয়নি। নিজের মনকে তুই পড়তে পারিসনি। আচ্ছা বলতো, আমরা যখন ক্রিকেট খেলতাম তখন তুই কার দল সাপোর্ট করতি? শালুক চুপ করে রইল। সে তো ধ্রুবদের দলকে সাপোর্ট করতো। ধ্রুব যখন আউট হয়ে যেত শালুকের মন খারাপ হয়ে যেত। ইচ্ছে করতো ধ্রুবকে যে আউট করেছে তার মাথা ফাটিয়ে দিতে। ধ্রুব একটু সময় চুপ থেকে বলল, বাড়িতে ফিরতে দেরি হলে কার জন্য তোর চিন্তা হতো? শালুক চুপ করে রইল। সে ছোট ছিল তখন, ভালোবাসা বুঝতো না সেভাবে হয়তো, কিন্তু তবুও তার মন কেমন আনচান করতো ধ্রুবর জন্য। ধ্রুবর কিছু হলেই শালুকের মনে হয়তো ধ্রুব না জানি কত কষ্ট পাচ্ছে। সেদিনও তো ধ্রুব রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর শালুকের মনে হয়েছে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ধ্রুবকে না দেখলে। ধ্রুব রাবার দিয়ে চুল বেঁধে দিয়ে বলল, ভালোবাসা আর ভালো লাগা ব্যাপারটা তুই বুঝে উঠতে পারিসনি বলেই তো বুঝতে পারিসনি কাকে ভালোবাসিস। তবে তুই না বুঝলেও আমি ঠিকই বুঝেছি, আমাকে তুই ভীষণ ভালোবাসিস। চুলে শ্যাম্পু করে নিস একটু পরে, গোসল করে আমি খাবার নিয়ে আসছি। ধ্রুব চলে গেল রান্নাঘরে। লজ্জায় পাকা টমেটোর মতো লাল হয়ে গেল শালুকের সমস্ত মুখমণ্ডল। ধ্রুবর সব কথাই ঠিক। শালুক বোকা বলেই নিজের ভালোবাসা কার জন্য বুঝতে পারেনি। খাওয়ার পর ধ্রুব তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে শালুক দেখতে লাগলো হন্তদন্ত হয়ে ধ্রুব বের হয়ে যাচ্ছে বাসা থেকে। নিচে গিয়ে ধ্রুব উপরের দিকে তাকালো। শালুক লজ্জা পেয়ে গেল। আজ প্রতিদিনই তো এভাবে শালুক দাঁড়ায়। ধ্রুব তাকায়, তবে আজ কেন এমন লাগছে? ধ্রুব মুচকি হেসে চলে গেল। শালুকের সারা শরীর যেন অবশ হয়ে গেল। ধ্রুবর এই তাকানোতে, এই মুচকি হাসিতে শালুক বুঝতে পারছে না আজ কেন তার এরকম লাগছে। ভালোবাসা কি তবে এরকমই হয়? আকাশ আজ অত্যধিক নীল লাগছে। বর্ষাকালে আকাশ হয় মেঘে ঢাকা, মুখ গোমড়া করে থাকে, কিন্তু আজকের আকাশ ভীষণ সুন্দর। মন মন ভালো করে দেওয়ার মতো সুন্দর লাগছে। ঠান্ডা হাওয়া বইছে। আশা ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছে। আজকে আশার বাবা মা আসবে বিয়ের কথা পাকা করতে। আশার মন আজকে ভীষণ ভালো, ফুরফুরে মেজাজে হাঁটছে ছাদে। হাঁটতে হাঁটতে একবার শালুকের রাজ্যের সামনে গিয়ে দাঁড়ালো। কিছুটা মন খারাপ হলো আশার। ধ্রুব আর শালুক বাড়ি থেকে চলে গিয়েছিল আজ।
18 দিন হলো। এর মধ্যে একবারও আশা ধ্রুবর সাথে কন্ট্যাক্ট করতে পারেনি। বারবার ধ্রুবর ফোন বন্ধ পেয়েছে, ধ্রুবও কোনো রকম যোগাযোগ করেনি। অবশ্য ভালো করেছে যোগাযোগ না করে, সে তো আর এই বাড়িতে ফিরে আসবে না। এই বাড়ির মানুষদের যত দ্রুত ভুলে যাওয়া সম্ভব ভুলে যাক ওরা, তাহলে নিজেরা ভালো থাকবে। আদনান রেলিংয়ে পা ঝুলিয়ে বসে সিগারেট টানছে, উদাসীন দেখাচ্ছে তাকে খুব। তবে মনের মধ্যে একটা সূক্ষ্ম আনন্দের অনুভূতি সে টের পাচ্ছে। তাদের বিয়েটা হয়ে গেলে খুব দ্রুত আদনান ওখানকার সিটিজেনশিপ পেয়ে যাবে। একটা বিন্দাস লাইফ আদনানের জন্য অপেক্ষা করে আছে। আশা এগিয়ে গিয়ে আদনানের আধ খাওয়া সিগারেট নিল, তারপর নির্দ্বিধায় খেতে লাগলো। তার মন একটু বেশি খুশি। কি কারণে এত বেশি খুশি আশা এখনো ব্যাপারটা ধরতে পারছে না। আদনানের সাথে বিয়ে ফাইনাল কথা হবে, এটা একটা কারণ হতে পারে। আশা পনিটেল করে পনিটেল করে বাঁধা চুলগুলো খুলে দিল। বাতাসা চুলগুলো আশার মুখমণ্ডল ঢেকে দিচ্ছে। চুল সরানোর চেষ্টা করছে না আশা। আদনান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আশার দিকে। তার মনে হলো ওখানে ওখানে যেন শালুক দাঁড়িয়ে আছে। ওই যে শালুকের ঘাড় সমান ছোট করে কেটে ফেলা চুল। আদনান নেমে এলো রেলিং থেকে, আশার মুখের চুলগুলো সরিয়ে দিয়ে গুজে দিল কানের পেছনে একটা ফুল গুজে দিল কানের পেছনে। আশা পা সামান্য উঁচু করে আদনানকে একটা চুমু খেলো। সেই মুহূর্তেই হঠাৎ করেই আবার মনে পড়ে গেল এই আশা শালুক নয়, শালুক নেই, হারিয়ে গেছে তার শালুক। কোথায় গেছে তা আদনান জানে না। সব থেকে কষ্টকর বিষয় হচ্ছে বাকিটা জীবন শালুক হয়তো আদনানের সাথে কথা বলবে না যদি কখনো দেখা হয়ে যায়। আদনানের বুকের ভেতর ভারী হয়ে গেল। নিজের জীবনটা গুছিয়ে নেওয়ার জন্য যেমন আশাকে দরকার ছিল অপশন হিসাবে, তেমনি আজীবন সংসার করতে শালুককে দরকার ছিল। শালুককে তার আর কোথায় পাবে আদনান? সে তো কোহিনূর হীরার চাইতেও দামি কিছু। কে জানে ধ্রুব তাকে কোথায় লুকিয়ে রেখেছে। ধ্রুবকে আদনান চেনে ভালো করে। আত্মসম্মানী ধ্রুব কিছুতেই এই বাড়ি ফিরে আসবে না, যেখানে তাকে আর শালুককে অপমান করা হয়েছে। ছোটবেলা থেকেই ও তো ওর প্রবল ছোটবেলা থেকেই ও তো ওর প্রবল আত্মসম্মানবোধ। আদনান ঠিক করলো আশাকে ছেড়ে দেওয়ার পর বিয়ে করবে শালুক নামের কাউকে। যেই আশার জন্য এত কাণ্ড ঘটে গেল, তাকে আদনান নিজের স্বার্থ সিদ্ধির পর কিছুতেই জীবনে রাখবে না। আশার পশ্চাতে 2 লাথি মেরে আদনান তাকে বের করে দিবে জীবন থেকে। লাথি দেওয়ার স্টাইলও আদনান ভেবে রেখেছে। তারপর খুঁজে বের করবে শালুক নামের একটা মেয়েকে, দুধের স্বাদ ঘুলে মেটানোর চেষ্টা করবে আদনান। এসব ভাবতেই আদনানের মন ভালো হয়ে গেল। আশা ঝুঁকে নিচের দিকে তাকিয়ে বলল, আফিপারা চলে এসেছে, চলো আমরা নিচে যাই। আদনান দ্বিধান্বিত হলো। বিয়ের পর থেকে আফিফা তাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে যাচ্ছে। সে যে আফিফার আপন বড় ভাই তা যেন আফিফা ভুলেই গেছে। মানুষ শত্রুর সাথেও দেখা হলে মুচকি হাসে, আফিফা তাও করছে না। কেমন চোখ মুখ শক্ত করে রাখে আদনান আশেপাশে গেলেই। আফিফার স্বামীর সাথে হ্যান্ডশেক করলো আদনান। লোকটা আফিফার চাইতে একটু খাটো, মাথায় চুলও কম, অথচ আফিফা সুন্দরী। দুজনকে যেন মানাচ্ছে না। আশা কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আফিফার স্বামীর দিকে। আশাকে এভাবে তাকাতে দেখে লোকটা আশার দিকে তাকিয়ে রইল নির্নিমেষ। আশার হঠাৎ করেই মনে হলো এই লোকটা আফিফাকে ভীষণ ভালো রাখবে। এদের বাহ্যিক দিক থেকে অমিল মনে হলেও মনের দিক থেকে যথেষ্ট মিল হবে। আফিফার বিয়ের পর এই তৃতীয়বারের মতো বাবার বাড়ি এসেছে, অথচ তার মনে হচ্ছে যেন যুগ যুগ ধরে বাবার বাড়ি আসে না সে। বুকের ভেতর কাঁপছে আফিফার। জহির ভাই নিশ্চয়ই আর বাড়িতে আসেনি। পুরো বাড়ি কেমন খাঁখা করছে। মা চাচিকে ধরে আফিফা কান্নায় ভেঙে পড়ল। কেমন দম বন্ধ করা অনুভূতি হচ্ছে আফিফার। এখনো তার বিশ্বাস হচ্ছে না তার বিয়ে হয়ে গেছে অন্য কারো সাথে। এই অনুভূতি এত বিশ্রী কেন আফিফা জানে না। গভীর রাতে যখন স্বামী স্ত্রী একান্তে সময় কাটাতে যায়, সেই মুহূর্তে আফিফার মনে হয় একটা বিষাক্ত তীর তার হৃৎপিণ্ড এফোর ওফর করে দিচ্ছে। খুব যত্নে নিজের অনুভূতি লুকিয়ে রাখে আফিফা। এই দম দম বন্ধ করা কষ্ট থেকে মুক্তি পাবে কবে? এই যন্ত্রণা ফিকে কবে হবে? যদি পারতো মন থেকে জহির ভাইয়ের নামটা মুছে দিত সে। সবার সাথে কথা শেষ করে আফিফা চুপি চুপি জহিরের রুমে গেল। একটা খাটো একটা টেবিল আর একটা আলমারি ছাড়া এই ঘরে আসবাবপত্র বলতে আর কিছুই নেই। দেয়ালে জহির, আদনান আর ধ্রুবর একটা ছবি আছে শুধু। আফিফা ছবিটির দিকে অশ্রুসজল নয়নে তাকালো। লাজুক চোখে তাকিয়ে আছে জহির ভাই তার দিকে। ফিসফিস করে আফিফা বলল, কেন আমার হলে না তুমি? আমার আজীবনের আক্ষেপ রয়ে যাবে তোমাকে না পাওয়া। একটা জীবন শেষ হয়ে যাবে এই এই তুমি নামক যন্ত্রণা নিয়ে। জীবনের শেষ দিনে দাঁড়িয়েও আমার
তোমার কাছে প্রশ্ন থাকবে, কি এমন ক্ষতি হতো আমাকে আপন করে নিলে? তুমি আমার জীবনের এমন এক অপূর্ণতা, যে অপূর্ণতা পৃথিবীর সব কিছু দিয়েও পূর্ণ হবে না। আমি তোমায় সত্যিই ভালোবেসেছি। আফিফা আসার খবর পেয়ে শাপলা ছুটে এলো। খুঁজতে খুঁজতে জহিরের রুমে পেয়ে গেল আফিফাকে। এসে আফিফার বুকে ঝাঁপিয়ে পড়লো শাপলা। বহু বছর পর যেন দুই বোনের দেখা হয়েছে। কান্নার জন্য কেউ কারোর সাথে কথা বলতে পারছে না। কথার কথা বলছে তাদের দুজনের চোখের নোনা জল। শাপলা কাঁদতে কাঁদতে বলল, শাড়িতে তোকে খুব সুন্দর লাগছে আপা, একেবারে বউ বউ লাগছে। আফিফা নিজের চোখ মুখ মুছে বলল, কেমন আছিস তুই শাপলা, এত শুকিয়ে গেছিস কেন? শাপলা মুখ কালো করে বলল, আমার কিছু ভালো লাগে না আপা, এই বাড়িতে থাকতে আমার মোটেও ইচ্ছে করে না। তুই নেই, শালুক নেই, ধ্রুববাই নেই, নয়না আপা নেই, জহির ভাই নেই, মনে হয় যেন কোনো পোড়া বাড়িতে বাস করছি। এখন আর নাস্তার টেবিলে গল্পের আসর জমে না আপা, সন্ধ্যায় চা ঝালমুড়ি টেবিলটা কেমন নিষ্প্রাণ হয়ে থাকে, কেউ হাতাহাতি করে না মুড়ির বড় ডিশ নিয়ে। শেষের কয়েক মুঠো মুড়ি খাবার জন্য মুখ ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে কান্না করা সেই শালুক এখন আর নেই। জানিস আপা, এই কয়েকদিনে আমাদের বাড়িতে যতবার মুরগি রান্না হয়েছে, লেগ পিসগুলো অবহেলায় বাটিতে পড়ে রয়েছে। কেউ সাহস করে প্লেটে তুলে নেয়নি। কে খাবে বল? কারো কি সাধ্য ছিল নাকি এগুলোর দিকে চোখ তুলে তাকাবার? অথচ এখন পড়ে থাকে, তাও কেউ খেতে পারে না। পরশু শুটকি রান্না করতে গিয়ে মেজো চাচি কান্না করে দিয়েছে। বলতো কি এক অবস্থা, এই শুটকি রান্না নিয়ে সে কি ঝগড়া করতো শালুক, খাবার খেতই না নিচে এসে। সেদিন মেজো চাচি কাঁদতে কাঁদতে আবার শুটকি তুলে রেখেছে। বড় চাচি বলে দিয়েছে এই বাড়িতে শুটকি রান্না একেবারেই নিষিদ্ধ। একটা মানুষ চলে গেল, অথচ তার স্মৃতি এমনভাবে রেখে গেল যে কেউই ভুলতে পারছে না। আমার ব্যাগে প্রায় 500 টাকা জমেছে আপা। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চেক করে দেখি কত টাকা আছে। যখন দেখি সব টাকা ঠিকঠাক আছে, আমার বুক ভেঙে ভেঙে যায় যন্ত্রণায়, কষ্ট অবরুদ্ধ হয়ে যায় কান্নায়। কেন ব্যাগে টাকা থাকে আপা বলতো? শালুক কেন আমার ব্যাগ থেকে টাকা নেয় না? আমি প্রতি রাতে ঘুমাতে গেলে বলি, তুই সব টাকা নিয়ে নে শালুক, আমি একটু শব্দও করব না। তবুও শালুক আসে না আপা, কতদিন শালুক আমার সাথে ঘুমায় না। আমার ভীষণ একা লাগে। রাতে ঘুম থেকে জেগে উঠি মনে হয় শালুক যেন ডেকে বলছে, আপা ওঠ না, টয়লেটে যেতে ভয় করছে। খাটের নিচে মনে হয় কেউ আছে। আমি তাকিয়ে দেখি আমার বিছানা ফাঁকা। আমার ছোট বোনটা আমার পাশে নেই আপা। কোথায় গেলে শালুককে পাবো আপা? কেন এত অন- কেন এত অন্তর পুড়ে যায় শালুকের জন্য? আপিপাকে কি জবাব দিবে জানে না। তার নিজেরই বুক কাঁপছে শালুকের জন্য। শালুক একটা টুনটুনি পাখির মতো ছিল, যে সারাদিন লাফিয়ে জাপিয়ে বেড়াতো, সবচেয়ে চঞ্চল আর দুষ্টু ছিল। কোথায় আছে সেই শালুক এখন? এখনো কি আগের মতো উড়াউড়ি করছে শালুক? ধ্রুব কি শালুককে সামলাতে পারছে? শালুক ভালোবাসে না এরকম কেউ শালুককে ভালোবাসে না এরকম কেউ নেই এ বাড়িতে। শাপলা একটু থেমে বলল, জানিস আপা, কাল ভিক্ষা চাইবার জন্য এক মহিলা এলো। আমি গিয়ে চাল দিতে আমি গিয়ে চাল দিয়ে আসতেই জিজ্ঞেস করলো, শালুক মানাই বাড়িতে? আমি তো অবাক হয়ে গেলাম ওনার মুখে শালুকের নাম শুনে। উনি হেসে বললেন, শালুক নাকি সবার আড়ালে ওনাকে বড় মগে করে এক মগ চাল দিত। ওনার একটা ছোট নাতি আছে, নাতিকে রেখে ওনার মেয়ে মারা গেছে। সেই নাতির জন্য নাকি শালুক খেলনা কিনে দিত, বাড়ি থেকে ফলমূল যা পেত সব লুকিয়ে দিয়ে দিত ওনাকে। শুনে আমার এত কান্না এলো। আমার বোনটা এত ভালো ছিল কেন আপা? এতই যখন ভালো ছিল, ওর সাথে এরকম বাজে কাজ কেন হলো আপা? আমি জীবনেও আদনান ভাইকে ক্ষমা করব না, আমার ছোট্ট পরীর মতো বোনটির জীবন নষ্ট করার জন্য। আফিফা বলল, করিস না ক্ষমা, আল্লাহর কাছে হাত তুলে নাম ধরে বদদোয়া দিবি ওকে, যেমন আমি দেই প্রতি ওয়াক্ত নামাজ পড়ে। ও আমার ভাই না, ও একটা জানোয়ার, বনের পশু, ওর চাইতে ভালো আছে। আশার মা বাবা মামা খালারা এলো দুপুরের সময়। খাওয়ার পর সবাই মিলে বসলো বিয়ের ব্যাপারে কথা বলতে। আদনানের উপর রাগ থাকলেও আদনানের দুই চাচা চাচি উপস্থিত থাকলো এই আলোচনায়। বাড়ির সবাই উপস্থিত থাকলো। আশার বাবা ভাঙা ভাঙা বাংলায় বললেন, খুব তাড়াতাড়ি বিয়ের কাজ সেরে ফেলতে চান উনি। তাকে থামিয়ে দিয়ে আশার মা কথা বলতে লাগলো। আশা তখন সিতারা বেগমের রুমে গিয়ে একটা পান বানিয়ে নিয়ে এলো। সেই পান মুখে পুরে চিপুতে চিপুতে বসার ঘরের দিকে আসতেই শুনলো বিয়ের কথা হচ্ছে। আদনান একটা লাল পাঞ্জাবি পরে বরের মতো লাজুক ভঙ্গিতে বসে আছে। আশার ভীষণ হাসি পেল। আগেও কয়েকবার সিতারা বেগমের থেকে পান নিয়ে খেয়েছে আশা, কিন্তু এটার টেস্ট আসলেই কেমন তা বুঝতে পারছে না। তাই আজ আবারও খাচ্ছে।
পানের রস পড়ে আশার হলুদ টি শার্ট লাল হয়ে গেল। আশা এগিয়ে এসে তার বাবার পাশে বসলো, তারপর বাবাকে ফিসফিস করে কিছু বলল, তারপর উঠে দাঁড়িয়ে বলল, সরি আন্টি, আমি আদনানকে বিয়ে করতে পারবো না। আদনানের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো মুহূর্তেই। আশা কি বলছে এসব? আশা আগের মতো স্বাভাবিক আদনানের কাছে গিয়ে বলল, আমাকে আর একটু পান দিতে পারবে? আজকে দাদির কৌটো থেকে চুন খেয়েছি পানের সাথে, এখন মুখের ভিতর কোথাও লেগে গেছে মনে হচ্ছে। আদনান কথা বলার শক্তিও পাচ্ছে না। এই মেয়ে তাকে বিয়ের জন্য রিজেক্ট করে দিয়ে কি অবলীলায় কথা বলে যাচ্ছে তার সাথে। আদনানের বাবা জিজ্ঞেস করলেন, সমস্যা কোথায় আশা মা? আশা একটু ভেবে বলল, আমি আদনানকে আমেরিকা থেকে অবজার্ভ করছি আঙ্কেল। ওর চোখ আমি কখনো আমার জন্য ভালোবাসা বা সম্মান দেখিনি। দেখেছি লোভ। নিজের ভাইয়ের সাথেও নিজে কি বাজে একটা কাজ করেছে। ও ভীষণ সেলফিশ মানুষ। নিজের চাওয়া পূরণ হলে আমাকে ছেড়ে দিতেও এক মুহূর্তও দেরি করবে না। আমি জানি আমাদের কালচার এসব ছাড়াছাড়ি কোনো ব্যাপার না, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি জানি এই মানুষটা একটা সময় আমাকে ছেড়ে যাবে। সে যা করছে সব অভিনয়। আগে থেকেই যখন এটা বুঝতে পেরে যায় কেউ যে তার বিপরীতে থাকা মানুষটি তার সাথে অভিনয় করে যাচ্ছে, তখন তার পক্ষে আসলেও সম্ভব হয় না সেই মানুষটার সাথে থাকা। তার আন্তরিকতাও তখন মেকি মনে হয়। আমাদের কালচার আর যেমন হোক ভান করতে জানে না, কারো ভান মেনে নিতেও পারি না আমরা জেনে শুনে। আর এখানে আমি জানি যখন ওর পুরোটা ভান, তখন লাইফ পার্টনার করা অসম্ভব। কেউ কিছু বলতে পারলো না আশার কথার জবাবে। কি বলবে? আশা তো মিথ্যে কিছু বলেনি। হঠাৎ করে আশা ধরতে পারলো তার মন সকাল থেকে এত ভালো কেন। এই যে আদনানকে এভাবে রিজেক্ট করে দিবে তা তার অবচেতন মন আগে থেকেই জানতো। তাই তো এত আনন্দ লাগছিল আশার। আশা বসে আছে নিশ্চিন্ত ভঙ্গিতে। আদনান পেটের মধ্যে আদনানের পেটের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গিয়েছে। পেটের মোচড় দিয়ে উঠল আশার কথা শুনে। আদনান কল্পনাও করেননি তীরে এসে আশা এভাবে তরি ডুবিয়ে দিবে। সকালে আশাকে যেভাবে পশ্চাৎদেশে লাথি দিয়ে দিবে ভেবেছিল, এখন দেখতে পাচ্ছে সেই লাথি যেন তার নিজের পশ্চাৎদেশে দিয়েছে আশা। দাবার চক এভাবে বদলে যাবে আদনানের ভাবনাতেও আসেনি। এখনো আদনানের অবিশ্বাস্য লাগছে। একটু আগেই তো আশা ছাদে আদনানের গালে চুমু খেলো, তখনও তো মনে হয়নি আশা এরকম কিছু করবে। তবে হঠাৎ করে এরকম করলো কেন? আদনান উঠে গিয়ে আশার হাত চেপে ধরলো। এভাবে আমার লাইফ নিয়ে তুমি খেলা করতে পারো না আশা। এই মুহূর্তে এসে তুমি কিছুতেই এরকম সিদ্ধান্ত নিতে পারো না। আশা মুচকি হেসে আদনানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, লিসেন আদনান, আমাদের মধ্যে এরকম কোনো কমিটমেন্ট ছিল না যে আমরা বিয়ে করবই। আমি তুমি দুজনেই অ্যাডাল্ট, দুজনের সম্মতিতে আমরা ঘনিষ্ঠ সময় কাটিয়েছি। তার মানে এই নয় যে আমার তোমাকে বিয়ে করতেই হবে। আর যদি এরকমই হয় যে বিয়ে করব বলেছি বলে বিয়ে করাই লাগবে, তাহলে তো আমার উচিত ছিল তোমার কাজিন সিস্টার নয়নাকে বিয়ে করা। তাহলে তো তোমার উচিত ছিল তোমার কাজিন সিস্টার নয়নাকে বিয়ে করা। আমি যতদূর বুঝেছি তোমাদের মধ্যে লাভ রিলেশন ছিল, আঙ্কেল আন্টির মৌন সম্মতিও ছিল। তবে শেষ পর্যন্ত তুমি তাকে বিয়ে করনি। সেখানে আমি কেন তোমাকে বিয়ে করব? তুমি বয়ফ্রেন্ড হিসেবেই তো পারফেক্ট না, হাজব্যান্ড হলে তো অনেক রেসপন্সিবিলিটি, সেখানে তুমি 0 আউট অফ 10। আজাদ সাহেব উঠে আশার পাশে দাঁড়িয়ে বললেন, এই সময়ে তুমি এরকম সিদ্ধান্ত নিলে আমাদের মান সম্মান আর থাকবে না মা। আশা ভ্রুকুটি করে নিজের বাবার দিকে তাকালো। আশার বাবা ভাঙা ভাঙা বাংলা ইংরেজি মিলিয়ে যা বললেন তার মানে হলো, আমার মেয়ের যেহেতু এ বিয়েতে মত নেই, সেখানে তাকে জোর দেওয়ার কোনো মানে হয় না, এ বিয়ে হবে না। বিদায় নেওয়ার সময় আশা সবার থেকে বিদায় নিল। আদনানের কাছ থেকেও হেসে বিদায় নিয়ে চলে গেল বাবা মায়ের সাথে। হতভম্ব হয়ে আদনান দাঁড়িয়ে আসার গমন পথের দিকে তাকিয়ে রইল, যেমন করে সেদিন তাকিয়ে দেখেছে শালুকের চলে যাওয়া। আদিবা বেগম ছেলের সামনে গিয়ে বললেন, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আজ আমার অন্তরের জ্বালা কিছুটা হলেও জুড়িয়েছে। এবার বুঝতে পেরেছিস তো লজ্জা জিনিসটা কি? অবশ্যই তুই বুঝবি না, তোকে আমি মানুষ বানাতে পারিনি। লজ্জা আমারও হওয়া উচিত তোর মতো ছেলের মা হয়েছি বলে। আদনান ধীর পায়ে নিজের রুমে চলে গেল। একুল ওকুল দুই কুল হারিয়ে আদনান নিজেকে রিক্ত শূন্য মনে হচ্ছে। আশা যদি বিয়ে করবে না বলেই ভেবে রেখেছিল, কেন আগে জানালো না তাকে? তাহলে তো আদনান শালুকে হাতছাড়া করতো না কিছুতেই। নিজের কেমন পাগল পাগল লাগছে আদনানের। বিচিত্র এই জীবনের কতটুকুই বা মানুষ জানে। বুকের ভেতরে একটা হাহাকার আজ আদনানকে ব্যথিত করছে। শালুকের স্কুলে প্রিটেস্ট এক্সাম শুরু হবে আগামীকাল থেকে। ধ্রুবর নতুন চাকরি, নতুন টিউশনি। এই মুহূর্তে শালুককে নিয়ে ধ্রুব কিছুতেই গ্রামে যেতে পারছে না।
রাতে বাসায় ফিরে ধ্রুব স্কুলে কল দিল, নিজেদের সব সমস্যার কথা স্কুলে খুলে বলল। তারপর জানালো শালুকের পক্ষে পরীক্ষায় হাজির হওয়া এই মুহূর্তে অসম্ভব। স্যারকে অনেক রিকোয়েস্ট করে ধ্রুব শালুকের এক্সাম দেওয়া বাদ দেওয়ালো, তবে স্যারকে অনুরোধ করলো যাতে করে প্রতিদিনের এক্সামের প্রশ্নটা ধ্রুবকে মেসেঞ্জারে পাঠিয়ে দেয়। ভয়ে আধমরা হয়ে রইল শালুক। বাসায় ধ্রুবর সামনে বসে পরীক্ষা দিতে হবে শুনে পিঠ বেয়ে ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল। তার পরের কয়েকদিন গেল শালুকের অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে। প্রতিদিন রাতে ধ্রুব বাসায় এসে শালুকের এক্সাম নেয়। এই প্রথম শালুক অনুভব করলো আশেপাশে সাহায্য করার মতো যখন কেউ না থাকে তখন নিজের চরকায় নিজের তেল দেওয়া লাগে। যেমন এখন শালুকের কোনো উপায় নেই কারো কাছ থেকে হেল্প নেওয়ার। মূর্তিমান বিপদের ন্যায় ধ্রুব শালুকের সামনে বসে রইল। উপরন্তু পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের চাইতেও 20 মিনিট সময় শালুককে কম দিল। শালুক প্রশ্ন করায় ধ্রুব জবাব দিল, মনে কর এটা তোর ফাইনাল এক্সাম। তখন খাতায় মার্জিন দিতে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এসব পূরণ করতে, সিগনেচার শিটে নিজের সিগনেচার দিতে, স্যারেরা খাতায় সিগনেচার দিতে, এক্সট্রা পেজ আনতে, আসা যাওয়া করতে, খাতায় পিন মারতে, প্রশ্ন ভালো করে পড়তে, এসব কাজে তোর মিনিমাম 20 মিনিট নষ্ট হবে। তাই তোকে মূল সময়ের চাইতে 20 মিনিট সময় কম ধরে পরীক্ষার জন্য মাইন্ড সেট আপ করতে হবে। এই সময়ের মধ্যেই ফুল মার্কস উত্তর দিতে হবে। শালুকের বুক ফেটে কান্না এলো। কেন এরকম শত্রুতা করছে ধ্রুব তার সাথে? এই বুঝি তার ভালোবাসা শালুকের প্রতি? ভালোবাসা হলে তো আরও 20 মিনিট বেশি সময় দিত সে শালুককে। বুক ভরা ব্যথা নিয়ে শালুক এক্সাম দিল। পুরোটা সময় ধ্রুব শালুকের সামনে বসে রইল। যেদিন যেই সাবজেক্ট এক্সাম সেদিন এক্সামের সময় সব বই খাতা রান্নাঘরে রেখে আসতো ধ্রুব। এরকম অথই জলে শালুক আগে কখনো পড়েনি। প্রথম দিন পরীক্ষা দিয়ে শালুক বুঝতে পারলো শিক্ষক হিসেবে ধ্রুব ভীষণ করা। এরপর থেকে নিজ দায়িত্বে সারাদিন ধরে মনোযোগ দিয়ে পড়েছে শালুক। সেই সাথে ধ্রুবকে সমানে বকাবকি করে গেল এক্সাম দিতে বসে। এক্সাম শেষ হলে ধ্রুব শালুকের খাতা দেখলো। শালুক নিজ প্রচেষ্টায় পরীক্ষায় 4.14 পেল, 4.14 পেল। ধ্রুব যখন শালুককে তার রেজাল্টের কথা জানালো, শালুকের মনে হলো পৃথিবীর অষ্টম আশ্চর্যের কথা শুনছে সে। 4.14 তার পয়েন্ট, এ তো অসম্ভব ব্যাপার। তাও সে একা এক্সাম দিয়ে এই পয়েন্ট পেয়েছে। সে সে যে জানে সে দেখাদেখি করে এক্সাম দিয়ে 3.50 এর উপরে ওঠাতে পারেনি। সে জানে সে দেখাদেখি করে এক্সাম দিয়ে 3.50 এর উপর উঠাতে পারেনি। শালুকের বিশ্বাস হলো না। ধ্রুবর হাত ধরে ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করলো, সত্যি বলছেন আপনি? আমি সত্যি এত ভালো রেজাল্ট করেছি? ধ্রুব হাসলো। তারপর হঠাৎ করে শালুককে বুকে জড়িয়ে ধরে বলল, আমার বোকা ফুল না তুই, আমি তোকে নিজ হাতে গড়ে নেব শালুক। কেউ যেন তোকে কখনো কথা শোনানোর সাহস না পায়। তুই আরো ভালো রেজাল্ট করবি শালুক। তুই শুধু একটু চেষ্টা করে যা, আমি তো আছি তোর পাশে। তারপর লজ্জা পেয়ে শালুককে ছেড়ে দিয়ে বিড়বিড় করে বলল, রান্না বসাতে হবে, আমি রান্নাঘরে যাই। শালুকের কি যে ভালো লাগলো হঠাৎ করেই। এই যে হুট করে ধ্রুব তাকে জড়িয়ে ধরলো, তাতেই শালুকের হৃদয় শান্ত হয়ে গেল। আবার অপ্রস্তুত হয়ে যে ধ্রুব পালিয়ে গেল শালুকের সামনে থেকে, তাও শালুকের ভীষণ ভালো লাগলো। এত ভালো লাগছে কেন শালুকের ভেবে পেল না শালুক। রাতে খেতে বসে ধ্রুব শালুককে বলল, আগামীকাল থেকে আমার আসতে একটু দেরি হবে শালুক, নতুন আরেকটা টিউশনি পেয়েছি। শালুকের মন খারাপ হয়ে গেল শুনে। সারাদিন সে চাতক পাখির মতো ধ্রুবর জন্য অপেক্ষা করে থাকে, এখন কি না আরো দেরি করে আসবে ধ্রুব। আস্তে করে শালুক বলল, আমার জন্য আপনার অনেক কষ্ট করতে হয় তাই না ধ্রুব ভাই? আমি না থাকলে আমি না থাকলে তো এত ঝামেলা হতো না আপনার। একা থাকতেন, এত চাপ থাকতো না আর। ধ্রুব হেসে বলল, দুদিন আগে আর পরে তোকে যখন ভালোবেসেছি বিয়ে তো তোকেই করতাম। তোর দায়িত্ব তো আমি নিজেই নিতাম শালুক, হয়তো দুদিন পরে নিতাম, এখন আগে নিচ্ছি। তাতে অসুবিধা কি? এই যে তুই আমার সাথে আছিস, আমার পাশে থাকিস, বাসায় ফিরলে তোর উদ্বিগ্ন মুখ দেখি, এই পাওয়া কি কম পাওয়া তুই বল? এর চাইতে বেশি সুখ আমি কোথায় পেতাম? আমার সারাদিনের সব খাটুনি ভুলে যাই যখন বাসায় ফিরলে দেখি তুই আমার অপেক্ষায় বারান্দায় দাঁড়িয়ে আছিস। শালুক কিছু বলতে পারলো না। তার কেমন অবিশ্বাস্য লাগছে, তাকেও কেউ এরকম পাগলের মতো ভালোবাসতে পারে, তা কি কখনো শালুক ভেবেছিল? নিজের সৌভাগ্য দেখে শালুক নিজেই অবাক হয়ে যায়। এই ছিল শালুক ফুলের লাজ নেই 17 থেকে 20 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।